আমার সকল দর্শক বন্ধুদের বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। আজকের ব্লগটি একটু অন্যরকম হবে। আজকে আমি বলবো কিছুদিন আগে পড়া একটা বইয়ের সম্পর্কে কিছু কথা। এই ব্লগটা যে আপনাদের সামনে আমি আনতে পেরেছি তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার সহকর্মী জলি নন্দীকে, কারণ বইটি আমার তার কাছ থেকে নিয়েই পড়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেবযানী ঘোষের লেখা ৬৪ পাতার একটি নভেল অন্তহীন অজানায়, বইটির বিষয়ে কিছু কথা। সত্যি কথা বলতে কি, আমি বেশিরভাগটাই যুদ্ধ সাহিত্য পছন্দ করে এসেছি। দেশভাগ, মুক্তিযুদ্ধ, হলোকস্ট বা বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত সাহিত্য আমার হৃদয়ে অদ্ভুতভাবে দাগ কাটে। আজকের বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হল ১৯৭১ খ্রিস্টাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংগঠিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম। ছোটবেলা থেকেই দাদু দিদার মুখে শুনে এসেছি মুক্তিযুদ্ধেরও প্রায় ২ দশক আগে, দেশভাগের আগে বা দেশভাগের কিছু বছর পর পর এক এক করে কী করে ভিটে মাটি ছেড়ে সবাই চলে এসেছে। সব ছেড়ে আসলেও আত্মার একটা অংশ ঠিক পড়েই রয়েছে সেই ওপার বাংলায়। কাটা তারের দুপাশে দ্বিধা বিভক্ত যাদের হৃদয়। গল্পের শুরুর দিকেই আমরা জানতে পারি সদ্য অবসরপ্রাপ্ত কমলেশের মধ্যে তার স্ত্রী বেশ কিছু অসামঞ্জস্য আচরণ লক্ষ্য করেন। উতলা হয়ে ছেলেকে জানান ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে জানা যায় অ্যালজাইমার্সের সূচনা। কমলেশ চিঠি লেখেন প্রিয়ন্তী নামের একজনের উদ্দেশ্যে রোজ রাতে। এখানে ৪০ বছরের ব্যবধানে কমলেশের জীবনের ২টি পর্ব দেখানো হয়। কে এই প্রিয়ন্তী? তবে কি ৪০ বছর আগে ফেলে আসা ওপার বাংলার কেউ? কমলেশের জীবন থেকে তবে কি চিরতরে হারিয়ে যাবে এই প্রিয়ন্তী, নাকি আবার দেখা হবে তার প্রিয় প্রিয়র সাথে কোনো একদিন? জানতে গেলে পড়তে হবে দেবযানী ঘোষের অন্তহীন অজানায়। আর বইটি আপনারা চাইলেই পেতে পারেন কলেজ স্ট্রিটের অভিযান পাবলিশার্স থেকে। অন্তহীন অজানায় বইটি মনকে নাড়া দেওয়ার অন্যতম কারণ হলো এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জ্বলন্ত প্রেক্ষাপটে রচিত একটি নভেল। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত যে কোনো বইকে মানুষের মনে জায়গা করে নিতে হলে যে সকল সোপান উত্তীর্ণ হতে হয়, সে সব কিছুই বর্তমান রয়েছে দেবযানী ঘোষের লেখনীতে। যুদ্ধ উপন্যাস হিসাবে বইটি অত্যন্ত বাংময় এবং চরিত্রগুলো অসম্ভব প্রাণবন্ত। ঘটনার গতিপথ মনে স্থায়ীভাবে দাগ কেটে যায়, কারণ এটি ইতিহাস ও কল্পনার এক নিখুঁত সংমিশ্রণ। ইতিহাস ও কল্পনা যেন কমলেশ ও প্রিয়ন্তীর সম্পর্কের এক সুন্দর সমীকরণ। তাদের এক ও অভিন্ন সম্পর্ক আমাদের মনের মণিকোঠায় এক বিশেষ জায়গা করে নিয়েছে। আমরা আধুনিক ও অতিযান্ত্রিক সভ্যতার অন্তর্গত, তাই মানবীর সম্পর্ক আমাদের কাছে নেহাত দেওয়া নেওয়া বা বোঝাপড়ার সম্পর্কের বাইরে আর কিছু সেরকম নয়। তাই শত সহস্র যোজন দূরে থেকেও কিভাবে কমল তার প্রিয়র যন্ত্রণায় দগ্ধ হওয়ার আভাস পেল, তা আমাদের কাছে রূপকথার এক রোমহর্ষক অধ্যায়। আর প্রিয়ন্তী একটি বলিষ্ঠ ও নমস্য চরিত্র। মাটি কামড়ে পড়ে থাকা মেয়েটি যে নিজ দেশমাতৃকাকে বাঁচাতে নিজের সমস্তটুকু বিসর্জন দিতে পারে, সে কি সাধারণ? তার প্রিয় কমল বোধ দ্বারা চালিত হয়ে পরিবারের স্বার্থে কাঁটাতার পেরিয়ে গেলেও তার হৃদয়ের আঙিনায় কমলের নিত্য আনাগোনা। তাই কমলকে কাপুরুষ বললে তা পক্ষপাতিত্বর দোষে দুষ্ট হবে। আত্মার একাংশকে ফেলে রেখে আসার হোমানলে দগ্ধ এক পুরুষ কমলেশ। ট্র্যাজেডির এক নায়ক সে, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়া সাধারণ মানুষের প্রতিনিধি সে। আর চাপা ফুলের মতো কোমল কমলেশের স্ত্রী অতসীর কথা না বললেই নয়।
তার ঔদার্য ও কমনীয়তা এবং প্রিয়ন্তীর সাথে তার সহজ সম্পর্কের সমীকরণ আমার মন ছুঁয়ে গিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের হোমানলে দগ্ধে দগ্ধে এসব প্রিয়ন্তীরা একদিনে সমাজের বুকে হয়ে উঠেছিল অপাংক্তেয়। আজ সে সকল প্রিয়ন্তীদের উদ্দেশ্যে রইল আমার প্রণাম। লেখিকার ভাষাশৈলী, তার কবিতাগুলি এবং কমলেশের তার প্রিয় প্রিয়কে লেখা চিঠিগুলি আমার মনের কোন স্থান অধিকার করেছে তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সকলের কাছে এই বইটি পড়ে দেখবার অনুরোধ রইল।